হাতে কলমে ইলেকট্রনিক্স শিখি অনলাইন কোর্সের ২ নাম্বার লেকচারে সবাইকে আবারও স্বাগতম। আমরা ইতিপূর্বে ১ নাম্বার লেকচারে ইলেকট্রনিক্স এর সাথে সম্পর্কিত বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেই লেকচারে আমরা বিদ্যুৎ কি, বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হয় এবং সাথে সাথে বিদ্যুতের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, রেজিস্ট্যান্স ইত্যাদি নিয়ে কথা বলেছিলাম। তো এখন আমরা এই ২ নাম্বার লেকচারে ইলেকট্রনিক্স এর সাথে সম্পর্কিত যে সকল থিওরি আছে এরকম কিছু বেসিক থিওরি নিয়ে আলোচনা করব। আমাদের জন্য আসলে এই থিওরিগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই থিওরিগুলো ছাড়া আমরা সঠিকভাবে সার্কিট ডিজাইন করতে পারবো না। সার্কিট ডিজাইন করার সময় আমাদেরকে কিছু ক্যালকুলেশন করতে হয়। সেই ক্যালকুলেশনগুলো করা এবং সার্কিট ডিজাইনকে ভালোভাবে বোঝার জন্য এই থিওরিগুলো আমাদেরকে সাহায্য করবে। এই থিওরিগুলো শেখার জন্য আমরা বাস্তবধর্মী অ্যাপ্রোচ গ্রহণ করব। মানে আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল উদাহরণ ব্যবহার করে কিভাবে এই থিওরিগুলোকে সার্কিট ডিজাইনের কাজে ব্যবহার করা যায় সেগুলো আমরা জানব। তো চলুন শুরু করা যাক। দ্বিতীয় লেকচারে আমরা কোন থিওরিগুলো শিখব সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এদের মধ্যে আছে সিরিজ প্যারালাল সার্কিট থিওরি, ভোল্টেজ এবং কারেন্ট ডিভাইডারের সূত্র, কার্সফের ভোল্টেজ এবং কারেন্টের সূত্র এবং থেভেনিনের সূত্র। তো এক্ষেত্রে সর্বপ্রথমে আমরা সিরিজ সার্কিট নিয়ে আলোচনা করব। সিরিজ সার্কিট হচ্ছে সেই ধরনের সার্কিট যখন কোনো সার্কিটের বিভিন্ন উপকরণগুলো সিরিজে সংযুক্ত থাকে। বিষয়টি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। যেমন মনে করি যে আমাদের সার্কিটে 3টে উপকরণ আছে। এ, দ্বিতীয় উপকরণ হচ্ছে বি এবং তৃতীয় উপকরণ হচ্ছে সি, এবং প্রতি উপকরণের 2টি প্রান্ত আছে, মানে প্রতি উপকরণ থেকে 2টি তার বের করা আছে। তাহলে আমরা যদি সার্কিটকে সিরিজে সংযুক্ত করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে কি, এ নামযুক্ত উপকরণের এক প্রান্তকে বি নামযুক্ত উপকরণের এক প্রান্তে সংযুক্ত করব, বি এর আরেক প্রান্ত সি এর সাথে সংযুক্ত করব। তাহলে এই উপকরণগুলো কি পাশাপাশি সংযুক্ত হবে, এবং এই রকমের কানেকশন যদি আমরা সার্কিটে করি তাহলে তাকে বলা হবে সিরিজ কানেকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টো রেজিস্টার সিরিজে সংযুক্ত আছে। বিদ্যুৎ এখানে ব্যাটারি থেকে বের হয়ে প্রথম রেজিস্টারের ভিতর প্রবেশ করছে, সেখান থেকে দ্বিতীয় রেজিস্টার থেকে বের হয়ে অতিরিক্ত ইলেকট্রনগুলো আবার ব্যাটারিতে ফেরত যাচ্ছে। তো এই যে পাশাপাশি কানেকশন করা হয়েছে 2টো রেজিস্টারকে, এটাই হচ্ছে সিরিজ কানেকশন। এখানে আমাদের মনে রাখতে হবে যে 2টো রেজিস্টার যে আমরা এখানে সিরিজে সংযুক্ত করেছি, এই 2টো রেজিস্টারের মধ্যে দিয়ে যে পরিমাণে কারেন্ট প্রবাহিত হবে তাদের মান একই। মানে 2টো রেজিস্টারের মধ্যে দিয়ে একই মানের কারেন্ট প্রবাহিত হবে, যদিও তাদের ভোল্টেজের পরিমাণ ভিন্ন হবে। তো বিষয়টি আমরা একটু পরে বিস্তারিতভাবে জানতে পারবো। আমরা এখানে একটা অঙ্কের সাহায্যে থিওরিটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা সার্কিট আছে। এই সার্কিটে 3টা রেজিস্টার R1, R2 এবং R3, এই 3টে রেজিস্টার সিরিজে সংযুক্ত আছে এবং প্রতিটা রেজিস্টারের মান হচ্ছে 2 ওহম, 3 ওহম এবং 4 ওহম। তো আমাদের যদি কোনো সার্কিটে রেজিস্টারগুলো সিরিজে সংযুক্ত থাকে তাহলে সেগুলোর মোট রেজিস্ট্যান্স কত হবে, তাদের সর্বমোট রেজিস্ট্যান্স কত হবে। যদি রেজিস্টারগুলো সিরিজে সংযুক্ত থাকে তাহলে তাদের সূত্র হচ্ছে R=R1 R2 প্লাস R3, R1 প্লাস R2 প্লাস R3। তাহলে R1 হচ্ছে 2 ওহম, R2 3 ওহম, R3 4 ওহম। এদের যোগফল হচ্ছে 4 3 7 যোগ 2 9 ওহম। তো সহজ, আমরা এখানে জেনে গেলাম যে যদি রেজিস্টারগুলো সিরিজে থাকে তাহলে রেজিস্টারগুলো জাস্ট যোগ করে দিলেই এদের মোট রেজিস্ট্যান্সের মান আমরা বের করতে পারবো। একই রকম ভাবে আমাদের এখানে 3টা রেজিস্টার আছে। এই যে এখানে যদি আমরা মান দেই 4 ওহম, এটার বি এর মান যদি হয় 5 ওহম, এটার মান যদি হয় 8 ওহম, তাহলে যেহেতু 3টা রেজিস্টার সিরিজে সংযুক্ত আছে তাহলে তাদের মোট রেজিস্ট্যান্সের মান হবে 4 যোগ 5 যোগ 8, 8 5 13, 8 4 17। এদের মোট রেজিস্ট্যান্সের মান হবে 17 ওহম। তাহলে এইভাবে কিন্তু আমরা সার্কিটে সহজেই সিরিজ রেজিস্টারের মান বের করতে পারি। এরপরে আমরা দ্বিতীয় যে থিওরি আছে সেটা সম্পর্কে জানব, এবং এই থিওরি হচ্ছে প্যারালাল সার্কিট থিওরি।
প্যারালাল সার্কিট কাকে বলা হবে? যদি সার্কিটের উপকরণগুলো প্যারালালি সংযুক্ত থাকে তাহলে তাকে প্যারালাল সার্কিট বলা হবে। এখানে সার্কিটগুলো প্যারালাল ভাবে সংযুক্ত আছে এবং ব্যাটারি থেকে ইলেকট্রনগুলো বের হয়ে দুটি রেজিস্টরেই প্রবেশ করছে এবং অতিরিক্ত ইলেকট্রনগুলো এখান থেকে বের হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্যারালাল সার্কিটে রেজিস্টরগুলোর মধ্যে ভোল্টেজের মান একই থাকে কিন্তু কারেন্টের মান ভিন্ন হয়ে যায়। এখানে যে আমরা দুটো রেজিস্টর দেখতে পাচ্ছি, এই দুটো রেজিস্টরের মধ্যে একই একই মানের ভোল্টেজ থাকবে কিন্তু তাদের কারেন্টের পরিমাণ ভিন্ন হবে। তো এই বিষয়টাকে আমরা একটু অঙ্কের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমাদের এখানে তিনটা রেজিস্টর আছে আগের মতো, R1, R2 এবং R3, এবং এদের মান একই 2, 3 এবং 4 ওহম যথাক্রমে। তো এদের সর্বমোট রেজিস্ট্যান্স কত হবে? তো আমরা যদি কোনো উপকরণগুলোকে যদি প্যারালালি সংযুক্ত থাকে এবং এদের রেজিস্ট্যান্সের মান বের করতে চাই তাহলে এই সূত্র হচ্ছে 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। যেমন আমরা মনে করি যে আমাদের এখানে একই রকম ভাবে তিনটা রেজিস্টর আছে, A, B এবং সি, এবং এই প্রতি সবগুলো রেজিস্টরের দুটো করে প্রান্ত মানে দুটো করে তার বের করা আছে। এখন আমরা যদি এই তিনটা রেজিস্টরকে প্যারালালি সংযুক্ত করতে চাই তাহলে আমাদের এর এক প্রান্তের সাথে বি এর এক প্রান্ত এবং বি এর আরেক প্রান্তের সাথে সি এর আরেক প্রান্ত যোগ করতে হবে এবং একই রকম ভাবে এর আরেক প্রান্তকে বি এর সাথে এবং বি এর আরেক প্রান্তকে সি এর সাথে সংযুক্ত করতে হবে। তাহলে আমরা যদি এখানে মানটা বের করার চেষ্টা করি রেজিস্ট্যান্সে, তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে 2 ওহম, এখানে ছিল 3 ওহম, এখানে ছিল 4 ওহম। তাহলে এটার সূত্র অনুসারে আমাদের সূত্র হচ্ছে 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। তাহলে আমরা এখানে পাবো 1, R1 এর মান হচ্ছে 2 যোগ 1/R2 এর মান হচ্ছে 3 যোগ 1/R3 এর মান হচ্ছে 4। তাহলে 2, 3, 4। আমরা যদি 2, 3, 4 এর লসাগু বের করি, 2, 3, 4, তাহলে 2 দিয়ে ভাগ করি আমরা, 2/2 1, 3 যেহেতু সরাসরি বিভাজ্য না ভাগশেষ থাকে তো আমরা 3ই লিখে দিব এবং 4/2 হচ্ছে 2। তাহলে এখন আমাদের যে এই যে সংখ্যাগুলো আমরা পেলাম এই সংখ্যাগুলো আমরা গুণ করব। তাহলে 2 গুণ 1 গুণ 3 গুণ 2, তাহলে 3 দুগুণে 6, দুগুণে 12। তাহলে আমরা পেলাম নিচে 12। আমরা এখানে পাবো 12/2, 6 যোগ 12/3, 4 যোগ 12/4, 3, 3 4 12। তাহলে আমরা উপরেরটা যোগ করি, 6 4 10 যোগ 3, 13/12। তাহলে আমরা এখানে পেলাম কি 1/R means resistance is equal to 13/12। আমরা যদি উল্টিয়ে দেই তাহলে আমরা পাবো R is equal to
12 ডিভাইডেড বাই 13। তাহলে এখানে সর্বমোট রেজিস্ট্যান্সের মান হচ্ছে 12 ডিভাইডেড বাই 13। 12 ডিভাইডেড বাই 13 ইজ ইকাল টু 12 ডিভাইডেড বাই 13 ইকুয়াল টু 0.92 ইজ ইকাল টু 0.92 ওহম। এভাবে সার্কিটের রেজিস্টরগুলো যদি প্যারালালি সংযুক্ত থাকে তাহলে আমরা মোট রেজিস্ট্যান্সের মান বের করতে পারি। আমরা ইতিপূর্বে মেনশন করেছিলাম যে যদি সার্কিটের উপকরণগুলো সিরিজে সংযুক্ত থাকে তাহলে তাদের মধ্যে ভোল্টেজের পরিমাণ ভিন্ন হবে। এই দুটি রেজিস্টরের মধ্যে ভোল্টেজের পরিমাণ ভিন্ন হবে, কিন্তু তাদের মধ্যে দিয়ে একই মানের কারেন্ট প্রবাহিত হবে। তো বিষয়টি আমরা একটু পরীক্ষার সাহায্যে দেখি। তো এই জন্য আমরা মাল্টিসিম আবার ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা দুটো রেজিস্টর নিলাম এবং আমাদের লাগবে হচ্ছে আরেকটা ব্যাটারি। আমরা এখানে একটা ব্যাটারি নিলাম এবং একটা গ্রাউন্ড সংযুক্ত করলাম। ব্যাটারির মান আমরা পরিবর্তন করে 6 ভোল্ট দিয়ে দেই এবং রেজিস্টরের মান দিয়ে দেই 2 ওহম এবং R2 রেজিস্টরের মান দিয়ে দেই 3 ওহম। আচ্ছা, এখন আমরা এই রেজিস্টরগুলোকে সার্কিটে সিরিজে সংযুক্ত করি। তো আমরা সিরিজে সংযুক্ত করলাম উপকরণগুলোকে এবং গ্রাউন্ড যোগ করে দিলাম। এই গ্রাউন্ডগুলো তো আমাদের ক্যালকুলেশন করার কাজে সাহায্য করবে। তো এখন আমরা এখানে এই R1 এবং R2 রেজিস্টরের ভোল্টেজ মাপবো। তো এই ভোল্টেজ মাপার জন্য আমরা দুটো মাল্টিমিটার এখানে স্থাপন করি। R1 এর জন্য মাল্টিমিটার ব্যবহার করলাম R1 এর দুই প্রান্তে। আমরা লেকচার 1 থেকে শিখেছি মাল্টিমিটার ব্যবহার করতে হলে আমাদেরকে যে উপকরণের ভোল্টেজ আমরা মাপবো সেই উপকরণের দুই প্রান্তে মাল্টিমিটারের দুটো তারকে আমরা স্থাপন করব। একই রকমভাবে R2 রেজিস্টরের পাশে আমরা আরেকটি মাল্টিমিটারের দুটো তারকে স্থাপন করলাম। তো এখন আমরা R1 এর ভ্যালু দেখি, R1 এর ভোল্টেজ এবং R2 এর ভোল্টেজ। আমরা সিমুলেশন চালু করি। আমরা দেখতে পাচ্ছি দুটো রেজিস্টরের মধ্যে দিয়ে ভিন্ন মানের ভোল্টেজ প্রবাহিত হচ্ছে। R1 এর ভিতরে 2.4 ভোল্ট এবং R2 এর ভিতরে 3.6 ভোল্ট ড্রপ হচ্ছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে দুটো রেজিস্টরের মধ্যে ভোল্টেজ এর পরিমাণ ভিন্ন। এখন আমাদের যে থিওরি ছিল সেই থিওরি কিন্তু আমাদের বলেছিল যে দুটো রেজিস্টর যদি সিরিজে সংযুক্ত থাকে তাহলে তাদের মধ্যে ভোল্টেজের ভিন্নতা থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজের ভিন্নতা কিন্তু আছে এবং থিওরি আমাদেরকে আরও বলেছিল যে সিরিজে সংযুক্ত থাকলে দুটো রেজিস্টরের কারেন্টের মান কিন্তু এক হবে। তা আমরা ভোল্টেজ দেখলাম যে ভোল্টেজের ভিন্নতা আছে। এখন আমরা দেখব যে কারেন্টের মানের মধ্যে পার্থক্য আছে কিনা। আমরা জানি যে যদি আমরা কোনো উপকরণের ভিতরে কারেন্ট মাপতে যাই তাহলে সেই উপকরণের কানেকশন আমাকে ব্রেক করতে হবে। তো আমরা এখানে কানেকশন ব্রেক করলাম। কানেকশন ব্রেক করে আমরা এখানে মিটারের এক প্রান্ত ব্যাটারির সাথে এবং মিটারের আরেক প্রান্ত রেজিস্টরের সাথে সংযুক্ত করলাম। একই রকমভাবে এখানে আমরা রেজিস্টরের অন্তর্বর্তী কানেকশন ব্রেক করলাম এবং মিটারের এক প্রান্ত এক রেজিস্টরের সাথে এবং মিটারের অন্য প্রান্ত অন্য রেজিস্টরের সাথে সংযুক্ত করলাম এবং মিটারে যে ডিসপ্লে আছে সেখানে আমরা অ্যাম্পিয়ার সিলেকশন করে দিলাম, মানে এখানে কারেন্ট প্রদর্শন করবে। তো এখন কি হবে, ব্যাটারি থেকে ইলেকট্রনগুলো বের হয়ে প্রথম মিটারে প্রবেশ করবে, করে রেজিস্টরের মধ্যে যাবে। তাহলে আমরা প্রথম রেজিস্টরের মধ্যে দিয়ে কী পরিমাণে ইলেকট্রন বা কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা জানতে পারবো এবং তারপর ইলেকট্রনগুলো আবার দ্বিতীয় মিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে দ্বিতীয় রেজিস্টরে প্রবেশ করবে। এভাবে আমরা দ্বিতীয় রেজিস্টরের মধ্যে দিয়েও কী পরিমাণে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমরা সিমুলেশন রান করি এবং আমরা দেখতে পাচ্ছি দুটো রেজিস্টরের মধ্যে
কারেন্টের মান কিন্তু একই। যে সার্কিটের উপকরণগুলো যদি সিরিজে থাকে তাহলে প্রতিটি পার্সে কারেন্ট একই হবে। আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণ কিন্তু একই। আমাদের থিওরি বলেছিল কিন্তু ভোল্টেজের পরিমাণ ভিন্ন হবে। তো আমরা ইতিপূর্বে দেখেছি যে মিটারে ভোল্টেজের পরিমাণ কিন্তু ভিন্ন, একটা 2.4 ভোল্ট এবং অন্যটা 3.6 ভোল্ট ছিল। আমরা আমাদের থিওরি অনুসারে জানি যে প্যারালাল সার্কিট এর ক্ষেত্রে ভোল্টেজ এর পরিমাণ একই থাকবে কিন্তু কারেন্টের পরিমাণ ভিন্ন হবে। তো এই একই বিষয়কে আমরা মাল্টিসিম সফটওয়্যারের সাহায্যে পরীক্ষা করে দেখতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুটো রেজিস্টর আছে, একটি 2 ওহম এবং আরেকটি 3 ওহম, এবং সাথে সাথে আমাদের একটি ভোল্টেজ সোর্স আছে 6 ভোল্টের একটি ব্যাটারি। তো আমরা এখানে রেজিস্টরগুলোকে প্যারালালি সংযুক্ত করব এবং যে ব্যাটারি আছে সেই ব্যাটারিকেও আমরা প্যারালালি সার্কিটের সাথে সংযুক্ত করব। তো এই জন্য আমরা ব্যাটারির যে পজিটিভ প্রান্ত আছে সেটিকে রেজিস্টরের এক প্রান্তের সাথে যুক্ত করব এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তকে রেজিস্টরের অন্য একটি প্রান্তের সাথে সংযুক্ত করব। এবং সাথে সাথে যে গ্রাউন্ড কানেকশন আছে সেই গ্রাউন্ড কানেকশনকেও আমরা কিন্তু সার্কিটের সাথে সংযুক্ত করব, কারণ আমরা জানি যে এই গ্রাউন্ড কানেকশন আমাদের সার্কিটের ক্যালকুলেশন করার কাজে সাহায্য করে থাকে। এখন রেজিস্টরের ভিতর দিয়ে কি পরিমাণে ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটা বোঝার জন্য আমরা দুটি মিটার সিলেকশন করেছি। প্রথমে একটি মিটার আমরা নিয়ে তার দুই প্রান্তকে রেজিস্টরের দুই প্রান্তে স্থাপন করলাম এবং দ্বিতীয় যে মিটার আছে সেটিকেও আমরা দ্বিতীয় রেজিস্টরের দুই প্রান্তে সংযুক্ত করেছি। এই বিষয়টি আমরা লেকচার 1 থেকে জানতে পেরেছি যে মাল্টিমিটারকে কিভাবে ব্যবহার করতে হয়। এরপর আমরা দুটি মিটারে যে ডিসপ্লে আছে সেগুলোকে ওপেন করলাম এবং যদি আমরা সিমুলেশন রান করি তাহলে আমরা দেখতে পাবো যে দুটি রেজিস্টরের মধ্যে একই রকম ভোল্টেজ দেখা যাচ্ছে। দুটি রেজিস্টর এর মধ্যেই 6 ভোল্ট প্রদর্শন করছে, তার মানে দুটি রেজিস্টর এর ভোল্টেজ একই, যেটা আমাদের সূত্রকে প্রমাণিত করলো। কারণ সূত্রে বলা ছিল যে প্যারালাল রেজিস্টর এর মধ্যে ভোল্টেজ একই মানে থাকবে, তবে এদের কারেন্টের পরিমাণ ভিন্ন হবে। তো আমরা এই বিষয়টি বোঝার জন্য দ্বিতীয় পর্যায়ে এই রেজিস্টরগুলোর মধ্যে কারেন্টের পরিমাণ কী রকম সেটি বোঝার চেষ্টা করব। কারেন্টের পরিমাণ বোঝার জন্য আমাদেরকে সার্কিট এর কানেকশন ব্রেক করতে হবে, যেটা আমরা প্রথম লেকচারে আগেই জেনেছি। তো এই জন্য আমরা প্রথম রেজিস্টর এর ভিতরে কি পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি বোঝার চেষ্টা করব। তো এই জন্য আমরা 6 ভোল্ট ব্যাটারি এর সাথে রেজিস্টরের যে কানেকশন আছে সেটাকে প্রথমে আমরা ব্রেক করব। এরপর আমরা মিটারের এক প্রান্তকে ব্যাটারির সাথে সংযুক্ত করব এবং অপর প্রান্তকে রেজিস্টর এর সাথে সংযুক্ত করব। একইভাবে দ্বিতীয় রেজিস্টর এর মধ্যে কি পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি বোঝার জন্য আমরা মিটারের কানেকশনকে রেজিস্টর এর অভ্যন্তরে প্রবেশ করাবো। মিটারের এক প্রান্তকে প্রথম রেজিস্টরের এক প্রান্তের সাথে এবং দ্বিতীয় প্রান্তকে দ্বিতীয় রেজিস্টরের অপর প্রান্তের সাথে সংযুক্ত করা হলো। এরপর আমরা মিটারের ডিসপ্লে ওপেন করলাম এবং মিটারের সেটিংয়ের মধ্যে এ প্রেস করে অ্যাম্পিয়ার সিলেক্ট করলাম। এর ফলে আমরা মিটারের ডিসপ্লেতে কারেন্টের পরিমাণ দেখতে পাবো। এখানে যদি আমরা সিমুলেশন রান করি তবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রেজিস্টর এর মধ্যে 5 অ্যাম্পিয়ার এবং দ্বিতীয় রেজিস্টর এর মধ্যে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রেজিস্টরগুলোর মধ্যে কারেন্ট প্রবাহ এর পরিমাণ ভিন্ন, যেটা আবারও আমাদের সূত্রকে প্রমাণিত করলো। কারণ আমাদের থিওরিতে বলা ছিল যে রেজিস্টরগুলো যদি প্যারালালি সংযুক্ত থাকে তাহলে এদের মধ্যে কারেন্টের পরিমাণ কিন্তু ভিন্ন হবে এবং ভোল্টেজ একই থাকবে। তো ভোল্টেজ যে একই থাকে সেটা আমরা আগেই দেখেছি, এখন আমরা দেখতে পারলাম যে কারেন্টের পরিমাণ রেজিস্টর এর মধ্যে ভিন্ন হয়েছে।
তো আমরা এর মাধ্যমে সিরিজ এবং প্যারালাল সার্কিট সম্পর্কে জানতে পারলাম এবং কিভাবে সিরিজ এবং প্যারালাল সার্কিটের ক্যালকুলেশন করতে হয় সে সম্পর্কে বুঝতে পারলাম। কিন্তু বাস্তবে আমরা যখন কোনো সার্কিট নির্মাণ করি তখন কিন্তু আমাদের সিরিজ এবং প্যারালাল একত্রে ব্যবহার করতে হয়। যেমন নিচে এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিটে কিন্তু আমাদের অনেকগুলো রেজিস্টর আছে এবং এই রেজিস্টরগুলো কিন্তু সিরিজে এবং প্যারালাল উভয়ভাবে সংযুক্ত আছে। তো আমরা যখন ক্যালকুলেশন করব তখন কিন্তু আমাদেরকে সিরিজ এবং প্যারালাল উভয় থিওরিকে ব্যবহার করে একত্রে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এই অঙ্কের মাধ্যমে শিখব যে কিভাবে কোনো সার্কিটে সিরিজ এবং প্যারালাল উভয় ধরনের রেজিস্টর বিদ্যমান থাকলেও আমরা একত্রে ক্যালকুলেশন করতে পারি। তো এখানে আমাদের একটা 2 ওহমের রেজিস্টর আছে এবং অন্য আরেকটা রেজিস্টর সেটাও 2 ওহম। এর পাশে আরেকটা রেজিস্টর মধ্যবর্তী অবস্থানে আছে যার মান হচ্ছে 3 ওহম। আর ডান পাশে আমাদের আরেকটা রেজিস্টর আছে যেটা 4 ওহম এবং আমরা এখানে আরেকটা সর্বশেষ রেজিস্টর যার মান 4 ওহম। তো এভাবে আমরা সার্কিটটা ড্রয়িং করলাম। এখন আমাদেরকে বের করতে হবে যে এই সার্কিট এর মধ্যে সর্বমোট কত রেজিস্ট্যান্স বিদ্যমান আছে। আমরা যদি সার্কিটটা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাবো যে এখানে ডান পাশে যে দুটো রেজিস্টর আছে 4 ওহম এবং 4 ওহম, এই দুটো রেজিস্টর কিন্তু সিরিজে অবস্থান করছে। তাহলে আমরা সহজে সিরিজ সার্কিটের সূত্র অনুসারে এই দুটোকে যোগ করে ফেলতে পারি। তাহলে 4 যোগ 4 8 ওহম। তাহলে এই সার্কিটকে যদি আমরা পুনরায় ড্রয়িং করি তাহলে আমাদের অনেকটা নিচের মতো হবে। এখন আমরা আগের মতো 2 ওহম 2 ওহম 3 ওহম এবং 8 ওহমের রেজিস্টরটাকে দেখতে পেলাম, কারণ 4 যোগ 4 ওহমের রেজিস্টরগুলো একত্র হয়ে 8 ওহমের রেজিস্টর তৈরি হয়েছে। এখন এই 3 ওহমের রেজিস্টর এবং 8 ওহমের রেজিস্টর তারা প্যারালাল অবস্থানে আছে। তাহলে প্যারালালের সূত্র অনুসারে আমরা জানি যে 1 ডিভাইডেড বাই R1 যোগ 1 ডিভাইডেড বাই R2। এখানে R1 হচ্ছে 3 এবং R2 হচ্ছে 8। তাহলে আমরা এখানে 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 8 যোগ করলাম এবং 3 8 24 আমরা 24 পেলাম। তো 3 24 ডিভাইডেড বাই 3 হচ্ছে 8 যোগ 24 ডিভাইডেড বাই 8 হচ্ছে 3। তাহলে 8 যোগ 3 হচ্ছে 11 ডিভাইডেড বাই 24। তাহলে 1 ডিভাইডেড বাই R ইকুয়াল টু 11 ডিভাইডেড বাই 24। তো এখন যদি আমরা এই মানকে উল্টিয়ে দিই তাহলে R এর মান হবে 24 ডিভাইডেড বাই 11। 24কে 11 দিয়ে ভাগ করে আমরা পাই 24 ডিভাইডেড বাই 11 ইকুয়াল টু 2.18। মানে এখানে প্রায় 2.2 ওহমের মতো রেজিস্টর কম্বাইন্ডলি আমরা পেলাম। তাহলে এই সার্কিটকে আমরা আবার পুনরায় ড্রয়িং করতে পারি এবং যেখানে আমরা আগের 2 ওহম রেজিস্টর এবং পরের 2.2 ওহম রেজিস্টর এবং বাম পাশে 2 ওহম রেজিস্টর তিনটাকে আমরা ড্রয়িং করলাম এবং রেজিস্টরের মানগুলো বসালাম। 2.18, উপরে হচ্ছে 2 এবং বামে হচ্ছে 2 ওহম। 2 এবং 2 এগেইন। এখন আমরা দেখতে পাচ্ছি এই তিনটা রেজিস্টর কিন্তু সিরিজে অবস্থান করছে, তাই আমরা জাস্ট সিম্পলি এদেরকে যোগ করে ফেলতে পারি যেহেতু তারা সিরিজে আছে। সো R1 প্লাস R2 প্লাস R3, তাহলে এদের মান হবে 2 যোগ 2 যোগ 2.18। এক্ষেত্রে সার্কিটের সর্বমোট রেজিস্ট্যান্স আমরা পাবো 6.18 ওহম।
তাহলে আমরা এভাবে সিরিজ প্যারালাল সার্কিট এর উপকরণগুলোকে সম্পৃক্ত করার মাধ্যমে একটি কম্বাইন্ড রেজিস্টর এর মান বের করতে পারলাম। তো আমরা সিরিজ এবং প্যারালাল সার্কিট সম্পর্কে জেনেছি। তো সিরিজ এবং প্যারালাল সার্কিট সম্পর্কে জানার পরে আমরা নতুন আরেকটি থিওরি সম্পর্কে আলোচনা করব, এবং সেটি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার এর থিওরি। এই ভোল্টেজ ডিভাইডার থিওরি হচ্ছে যখন দুটো রেজিস্টর সিরিজে সংযুক্ত থাকবে তখন প্রতিটি রেজিস্টর এর মধ্যে ভোল্টেজ এর পরিমাণ ভিন্ন হবে। তো এই থিওরি এর সাহায্যে আমরা প্রতিটি রেজিস্টর এর মধ্যে কি পরিমাণে ভোল্টেজ ড্রপ হবে সেটা আমরা বের করতে পারবো। তো বিষয়টি বোঝার জন্য আমরা একটি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ ব্যবহার করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুটো রেজিস্টর আছে, যাদের একটি হচ্ছে 2 ওহম এবং আরেকটি হচ্ছে 3 ওহম। তো এই রেজিস্টরগুলো একটি ব্যাটারি এর সাহায্যে সংযুক্ত আছে এবং এই ব্যাটারি হচ্ছে 6 ভোল্ট। তো আমরা এটা দিয়ে একটা সার্কিট ড্রয়িং করলাম। এখন আমাদের জানতে হবে এই 2 ওহম রেজিস্টর এর মধ্যে কি পরিমাণে ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং 3 ওহম রেজিস্টর এর মধ্যে আলাদাভাবে কি পরিমাণে ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো আমরা যদি প্রথম রেজিস্টরকে ধরি R1 এবং দ্বিতীয় রেজিস্টরকে ধরি R2 এবং প্রথম রেজিস্টর এর ভোল্টেজ হচ্ছে V1 এবং দ্বিতীয় রেজিস্টর এর ভোল্টেজ হচ্ছে V2, তাহলে আমরা কিন্তু ভোল্টেজ ডিভাইডার এর সূত্র ব্যবহার করে সহজেই এদের মধ্যে ভোল্টেজ ড্রপের পরিমাণ বের করতে পারবো। তো V1 এর পরিমাণ বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে V1 ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু V। তো এখানে V হচ্ছে কমপ্লিট ভোল্টেজ, মানে সার্কিটের অভ্যন্তরে সর্বোচ্চ যে ভোল্টেজ আছে। তো যেহেতু আমাদের সার্কিটে যেহেতু একটা ভোল্টেজ সোর্স আছে ব্যাটারি এবং যার মান হচ্ছে 6 ভোল্ট, তাহলে আমাদের এখানে V হবে 6 ভোল্ট। একই রকমভাবে V2 এর জন্য সূত্র হবে V2 ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু V। এখন আমরা যদি V1 এর জন্য ইকুয়েশন এর মান বসাই, তাহলে আমরা জানি R1 হচ্ছে রেজিস্ট্যান্স, এর মান হচ্ছে 2 ওহম, আর নিচে R1 প্লাস R2 এর জন্য হচ্ছে 2 প্লাস 3 ইন্টু ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। তাহলে এই ক্যালকুলেশন করে আমরা পাই 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 6। তাহলে এখানে 6 দুগুণে 12 ডিভাইডেড বাই 5। তাহলে 12কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পাই 12 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 2.4। তাহলে আমরা বুঝতে পারলাম যে V1 হচ্ছে 2.4 ভোল্ট, মানে V1 রেজিস্টরে যে পরিমাণে ভোল্টেজ ড্রপ হচ্ছে তার মান হচ্ছে 2.4 ভোল্ট। একই রকমভাবে আমরা V2 এর জন্য মান বের করতে পারি। V2 এর জন্য R2 এর মান হচ্ছে 3 ওহম, আর নিচে হচ্ছে R1 প্লাস R2 এর মান হচ্ছে 2 প্লাস 3 ইন্টু 6। তাহলে আমাদের উপরে হবে 3 6 18 ডিভাইডেড বাই 3 যোগ 2 5। 18 ডিভাইডেড বাই 5। 18কে 5 দিয়ে ভাগ করে আমরা পাই 18 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 3.6 ভোল্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2 নম্বর রেজিস্টর এর অভ্যন্তরে ভোল্টেজ ড্রপ এর পরিমাণ 3.6 ভোল্ট। তো এভাবে ভোল্টেজ ডিভাইডার এর সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা রেজিস্টর এর অভ্যন্তরে আলাদাভাবে ভোল্টেজ ড্রপ এর পরিমাণ সহজেই বের করতে পারি। তো আসলেই এই সার্কিটের মধ্যে 2.4 ভোল্ট বা 3.6 ভোল্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে কিনা সে বিষয়টি বোঝার জন্য আমরা মাল্টিসিম সফটওয়্যার আবার ব্যবহার করতে পারি এবং বিষয়টিকে পরীক্ষা করতে পারি।
এখানে যদি আমরা সার্কিট ড্রয়িং করি, তাহলে আমরা প্রথমে দুটো রেজিস্টর একই রকমভাবে বসালাম। একটি 6 ভোল্টের ব্যাটারি এবং একটি গ্রাউন্ড সংযুক্ত করলাম এবং পুরো সার্কিটগুলোকে সিরিজ এর মাধ্যমে কানেকশন দিলাম। এখানে ব্যাটারি এর মান পরিবর্তন করে আমরা 6 ভোল্ট দিয়েছি এবং রেজিস্টরগুলোর এর মান পরিবর্তন করে একটি রেজিস্টর এর মান 2 ওহম এবং আরেকটি রেজিস্টর এর মান 3 ওহম করি। এরপর মাল্টিমিটার দিয়ে আমরা আগের মতোই রেজিস্টর এর দু প্রান্তে প্রোব স্থাপন করি। মিটারের ডিসপ্লে ওপেন করে আমরা যদি সিমুলেশন চালু করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম রেজিস্টর এর অভ্যন্তরে ভোল্টেজ ড্রপ এর পরিমাণ 2.4 ভোল্ট এবং দ্বিতীয় রেজিস্টর এর মধ্যে ভোল্টেজ ড্রপ এর পরিমাণ 3.6 ভোল্ট। আমরা যদি 3.6 প্লাস 2.4 করি, তাহলে কিন্তু আমরা 6 ভোল্ট পাবো। তার মানে ব্যাটারি থেকে যে 6 ভোল্ট ভোল্টেজ আউটপুট হচ্ছে, সেটা কিন্তু আমাদের দুইটা রেজিস্টর এর মধ্যে কনজিউম হচ্ছে এবং কনজিউমের প্রপোর্শন মানে কতখানি ভাগ হয়ে কনজিউমশন হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 2.4 ভোল্ট এবং 3.6 ভোল্ট। তো এইভাবে ভোল্টেজ ডিভাইডার সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা সার্কিট এর অভ্যন্তরে ভোল্টেজ ড্রপ প্রতিটা রেজিস্টরের জন্য বের করতে পারবো। ভোল্টেজ ডিভাইডার সূত্র সম্পর্কে জানার পরে আমরা আরেকটি নতুন থিওরি সম্পর্কে জানব এবং এই থিওরিকে বলা হবে কারেন্ট ডিভাইডার এর থিওরি। আমাদের সার্কিটে যদি দুটি রেজিস্টর প্যারালালি সংযুক্ত থাকে, তবে প্রতিটি রেজিস্টর এর অভ্যন্তরে কি পরিমাণে কারেন্ট ড্রপ হবে, সেটা কিন্তু আমরা এই থিওরি এর সাহায্যে হিসাব করে বের করতে পারবো। তো এই থিওরি ব্যবহার করার মাধ্যমে সার্কিটের অভ্যন্তরে কারেন্ট এর ড্রপের পরিমাণ খুঁজে পাওয়া সম্ভব হয়। একটি উদাহরণ ব্যবহার করার মাধ্যমে আমরা এই থিওরি সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে আমাদের দুটি রেজিস্টর আছে, যাদের একটির মান 4 ওহম এবং অন্যটির মান 2 ওহম, এবং সাথে সাথে আমাদের একটি কারেন্ট সোর্স আছে যার মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো আমাদের জানতে হবে যে এই দুটি রেজিস্টর 4 ওহম এবং 2 ওহম এর অভ্যন্তরে কি পরিমাণে কারেন্ট ড্রপ হচ্ছে। তো এই জন্য আমরা কারেন্ট ডিভাইডার এই সূত্র ব্যবহার করব। আমরা এখানে সার্কিটটি ড্রয়িং করেছি এবং রেজিস্টরগুলোর নাম যথাক্রমে R1 এবং R2 দিয়েছি। এই রেজিস্টরগুলোর মধ্যে যে পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয় তার মান I1 এবং I2 হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন যদি আমরা I1 এর জন্য মান খুঁজে বের করতে চাই, তবে ফর্মুলা হবে I1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I। I হচ্ছে এখানে সার্কিটের মধ্যে কমপ্লিট কারেন্টের মান। তো এই ইকুয়েশনে যদি আমরা ভ্যালু বসাই, তাহলে আমরা পাবো R2 3 ওহম, আর নিচে R1 প্লাস R2 হচ্ছে 2 যোগ 3 ওহম ইন্টু 1 হচ্ছে সার্কিটে কমপ্লিট কারেন্টের পরিমাণ। তাহলে এখানে হিসাব করলে আমরা পাই 3 ডিভাইডেড বাই 5। তো 3কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 3 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 0.6 অ্যাম্পিয়ার। তাহলে এখানে I1 এর মান হবে 0.6 অ্যাম্পিয়ার। একই রকমভাবে আমরা I2 এর জন্য হিসাব করতে পারি এবং এখানে ফর্মুলা হবে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু I। তাহলে এখানে যদি আমরা মান বসাই, তাহলে আমরা পাবো 2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 হচ্ছে 2 যোগ 3 ইন্টু 1। তাহলে 2 ডিভাইডেড বাই 2 যোগ 3 5। তাহলে 2কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো
0.4 অ্যাম্পিয়ার। এর মানে I2 এর মধ্য দিয়ে যে পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার মান হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। এভাবে আমরা কারেন্ট ডিভাইডার সূত্র ব্যবহার করে যদি রেজিস্টরগুলো প্যারালালি থাকে তাহলে তাদের মধ্যে ইন্ডিভিজুয়ালি কী পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু খুঁজে বের করতে পারবো। সার্কিটের কারেন্ট ডিভাইডার সূত্র সঠিকভাবে কাজ করছে কিনা সেটি বোঝার জন্য আমরা মাল্টিসিম সফটওয়্যার আবার ব্যবহার করতে পারি। এই জন্য আমরা দুটি রেজিস্টর নিয়েছি এবং তাদেরকে প্যারালালি সংযুক্ত করেছি। রেজিস্টরগুলোর মান 2 ওহম এবং 3 ওহম নির্ধারণ করেছি এবং সাথে সাথে আমরা একটি কারেন্ট সোর্স নিয়েছি যার মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখানে আমরা গ্রাউন্ড কানেকশন যুক্ত করেছি। এখন আমরা মাল্টিমিটারের সাহায্যে যদি কারেন্টের পরিমাণ মাপতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সার্কিটের কানেকশন ব্রেক করতে হবে। তো এই জন্য আমরা প্রথম রেজিস্টর এর কানেকশন ব্রেক করলাম এবং রেজিস্টরের কারেন্টের সোর্সের সাথে মিটারের এক অংশ এবং রেজিস্টরের সাথে মিটারের আরেক অংশ যুক্ত করলাম। এখন যদি মিটারের সেটিং আমরা ওপেন করি এবং এখানে অ্যাম্পিয়ার প্রেস করি তাহলে আমরা সিমুলেশন রান করলে কারেন্টের পরিমাণ দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কিটে প্রথম রেজিস্টর এর ভিতরে কারেন্টের পরিমাণ 600 মিলি অ্যাম্পিয়ার এবং দ্বিতীয় রেজিস্টর এর ভিতরে কারেন্টের পরিমাণ 400 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.6 অ্যাম্পিয়ার এবং 400 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। ভোল্টেজ এবং কারেন্ট ডিভাইডার সূত্র জানার পরে আমরা আরেকটি নতুন থিওরি সম্পর্কে জানব এবং সেটি হচ্ছে কার্সফের থিওরি। কার্সফের থিওরি সম্পর্কে জানার জন্য আমাদেরকে দুটি জিনিস জানতে হবে এবং এদের একটি হচ্ছে লুপ এবং আরেকটি হচ্ছে নোড। লুপ হচ্ছে কি? লুপ হচ্ছে চক্র। যেমন আমাদের যদি একটি রেজিস্টর নেটওয়ার্ক থাকে, মানে রেজিস্টরগুলো একটি সার্কিট এর মধ্যে যুক্ত থাকে, আমরা এই সার্কিটে যদি একটি ব্যাটারি সংযুক্ত করি তাহলে এই সার্কিটের ভিতরে ব্যাটারি থেকে কারেন্টগুলো কিন্তু রেজিস্টর এর ভিতর দিয়ে চক্রাকারে ঘুরে আবার ব্যাটারিতে ফেরত আসবে। তো এখানে বিদ্যুতের চক্রাকারে ঘোরার ফলে আমরা একটি লুপ পাবো, যে লুপের নাম আমরা দিয়েছি I1 এবং পার্শ্ববর্তী রেজিস্টর নেটওয়ার্কের মধ্যে বিদ্যুৎ প্রভাবিত হওয়ার ফলে যে লুপ তৈরি হয় তার নাম আমরা দিয়েছি I2। তো এখানে আমরা যে বিদ্যুতের ঘূর্ণায়মান দুটি চক্র পেলাম, এই চক্রকে বলা হচ্ছে লুপ। লুপ হচ্ছে ব্যাটারি থেকে কারেন্ট বের হয়ে যে পথে ঘুরে পুনরায় ব্যাটারিতে প্রবেশ করবে, তো একে বলা হবে লুপ, LOOP, লুপ। তো আমরা এখন লুপ সম্পর্কে জানলাম। এখন আমাদের আরেকটি বিষয় জানতে হবে কার্সফের থিওরি বোঝার জন্য এবং সেটি হচ্ছে নোড, NODE, নোড। যে জাংশন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবেশ করে বা জাংশন থেকে বিদ্যুৎ বের হয়ে যায়। যেমন এখানে আমরা একটি জাংশন অঙ্কন করেছি এবং এই জাংশন থেকে মোট 3টি তার বের হয়েছে এবং এই প্রতিটি তারের সাথে রেজিস্টর সংযুক্ত করা আছে। আমরা দেখতে পাচ্ছি নিচের যে তার আছে সেই তার থেকে বিদ্যুৎ জাংশনে প্রবেশ করছে, বাম পাশের তার থেকেও বিদ্যুৎ জাংশনে প্রবেশ করছে এবং ডান পাশের তার দিয়ে বিদ্যুৎ জাংশন থেকে বের হয়ে যাচ্ছে। তো এই যে একটা কমন পয়েন্ট, যে পয়েন্টের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবেশ করছে এবং বিদ্যুৎ বের হয়ে যাচ্ছে, এই কমন জাংশন পয়েন্টকেই বলা হচ্ছে নোড। কার্সফের থিওরিকে বোঝার জন্য এই লুপ এবং নোড আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। এই নোডে যে বিদ্যুৎগুলো ঢুকছে বা বের হচ্ছে সেগুলোকে আমরা I1, I2 এবং I3 দ্বারা চিহ্নিত করতে পারি।
কারশফের যে ভোল্টেজের সূত্র আছে সে অনুসারে কোনো একটি বদ্ধ পাথের ভিতরে ভোল্টেজের যে পরিবর্তন হয় তার পরিমাণ হবে 0। অর্থাৎ ভোল্টেজ যদি বেড়ে যায় বা কমে যায় এবং এই ভোল্টেজ যদি একটি বদ্ধ পাথের ভিতরে থাকে তবে সেই নেট পরিবর্তন এর মান হবে 0। এখানে আমরা ডেল্টা ভি দেখতে পাচ্ছি, ডেল্টা ভি হচ্ছে ভোল্টেজের পরিবর্তন ইকুয়াল টু 0। তো বিষয়টি আমরা একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন আমাদের এখানে একটি রেজিস্টর নেটওয়ার্ক আছে, এখানে 6 ভোল্টের একটি ব্যাটারি আছে এবং এখানে 2 ওহমের রেজিস্টর, 4 ওহমের রেজিস্টর এবং 3 ওহমের 3টা রেজিস্টর আছে। তো ব্যাটারি থেকে যে কারেন্ট বের হবে সেটা প্রাথমিকভাবে 2 ওহম রেজিস্টর এর ভিতর দিয়ে প্রভাবিত হয়ে তারপর 4 ওহমের রেজিস্টরের ভিতর দিয়ে যেয়ে পুনরায় ব্যাটারিতে ফেরত আসবে। তো এখানে কিন্তু আমরা একটা লুপ বা চক্র পাচ্ছি, যাকে আমরা বলছি I1 চক্র। অন্যদিকে কিছু ইলেকট্রন কিন্তু ব্যাটারি থেকে বের হয়ে 3 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে প্রভাবিত হয়ে তারপর তা পুনরায় ব্যাটারিতে ফেরত আসবে। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় আরেকটি চক্র পাচ্ছি, সেই চক্রের নাম হচ্ছে I2। তো এখন আমাদের বের করতে হবে যে I1 এবং I2 এই চক্রের ভিতরে কি পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই বিষয়টি বোঝার জন্য আমরা সার্কিটটি ড্রয়িং করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুটি লুপ আছে, একটি লুপ হচ্ছে I1 এবং অন্য লুপ হচ্ছে I2। এখন আমরা যদি প্রথম লুপের কথা চিন্তা করি, মানে I1 লুপের কথা, তাহলে আমাদের বের করতে হবে যে এই I1 লুপে কি পরিমাণে কারেন্ট আছে। তো এই কারেন্ট বের করার জন্য আমরা ওহমের সূত্র ব্যবহার করব এবং প্রতিটি উপকরণ এর মধ্যে কি পরিমাণে ভোল্টেজ আছে সেটি খুঁজে বের করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে I1 লুপ কিন্তু ঘড়ির কাঁটার দিকে প্রভাবিত হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা 6 ভোল্টের যে ব্যাটারি আছে সেখান থেকে হিসাব শুরু করব। এখন যদি আমরা I1 লুপ এর জন্য ইকুয়েশন লিখি, তাহলে আমাদের ব্যাটারি থেকে শুরু করতে গেলে ব্যাটারির নেগেটিভ প্রান্তকে আমরা আগে সামনে পাই, তাই আমাদের আগে লিখতে হবে -6 ভোল্ট। এরপর আমরা 2 ওহম রেজিস্টরের জন্য ভোল্টেজ কি পরিমাণে আছে সেটা দেখব, আর এই জন্য আমরা ওহমের সূত্র ব্যবহার করব। আমরা জানি ওহমের সূত্র হচ্ছে V = IR। তাহলে এখানে 2 ওহম রেজিস্টরের জন্য R হচ্ছে 2 ওহম এবং I হচ্ছে I1, কারণ 2 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি V = IR = 2I1। তাহলে আমরা এখানে 2I1 লিখলাম। এরপর আমরা যদি 4 ওহম রেজিস্টরের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই রেজিস্টর এর ভিতর দিয়ে মূলত দুটি কারেন্ট প্রবাহিত হচ্ছে। এদের একটি হচ্ছে I1 এবং অন্যটি হচ্ছে I2। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু, এখানে I1 যে কারেন্টটা সেটা কিন্তু নিচের দিকে প্রবাহিত হচ্ছে এবং I2 যে কারেন্ট সেটা কিন্তু উপরের দিকে প্রবাহিত হচ্ছে। আমরা যদি এই I1 এবং I2 চক্রকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবো যে দুটি কারেন্ট বিপরীতমুখীভাবে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা যেহেতু এখানে I1 এর জন্য মান খুঁজে বের করতে যাচ্ছি, তাহলে আমরা লিখব 4 ইন্টু I1 মাইনাস I2। একই রকমভাবে আমরা যদি I2 এর জন্য ইকুয়েশন লিখি, তাহলে আমাদেরকে লিখতে হবে 4 ইন্টু I2 মাইনাস I1, কারণ এখানে I1 এবং I2 বিপরীতমুখীভাবে প্রভাবিত হচ্ছে এবং যেহেতু আমরা এখানে
I2 এর জন্য মান খুঁজে বের করতে যাচ্ছি, তাই আমাদেরকে এখানে I2 আগে লিখতে হবে এবং I1 পরে লিখতে হবে। আগেরবার আমরা লক্ষ্য করি যে সেখানে আমরা I1 এর জন্য মান খুঁজে বের করেছিলাম, সেজন্য আমরা I1 কে আগে এবং I2 কে পরে লিখেছিলাম, মানে I1 মাইনাস I2 লিখেছিলাম। এবং এবার যেহেতু আমরা I2 এর জন্য মান খুঁজে বের করব, তাই আমাদেরকে লিখতে হবে 4 ইন্টু I2 মাইনাস I1। তাহলে আমরা 4 ইন্টু I2 মাইনাস I1 লিখলাম। এরপরে আমাদের এই I2 কারেন্ট 3 ওহম রেজিস্টর এর মধ্য দিয়ে প্রবাহিত হবে, তাই আমরা সহজেই লিখতে পারি যোগ 3I2। এখন আমরা প্লাস 3I2 লিখলাম ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে দুটি ইকুয়েশন পেয়ে গেলাম। এদের একটি ইকুয়েশন হচ্ছে I1 এর জন্য এবং আরেকটি ইকুয়েশন হচ্ছে I2 এর জন্য। এখন যদি আমরা প্রথম ইকুয়েশনকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো মাইনাস 6 ভোল্ট প্লাস 2I1 প্লাস 4I1 মাইনাস 4I2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশনকে ক্যালকুলেশন করে আমরা পাবো মাইনাস 6 ভোল্ট প্লাস 6I1 মাইনাস 4I2 ইকুয়াল টু 0। এখন যদি আমরা 2 নম্বর ইকুয়েশনকে সমাধান করি, তাহলে আমরা পাবো 4I2 মাইনাস 4I1 যোগ 3I2 ইকুয়াল টু 0। এখন আমরা যদি যোগ বিয়োগ করি, তাহলে আমরা পাবো 7I2 মাইনাস 4I1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। আমরা প্রথম ইকুয়েশনকে ফাইনালি লিখতে পারি 6I1 মাইনাস 4I2 ইকুয়াল টু 6। এবং দ্বিতীয় ইকুয়েশনকে আমরা লিখতে পারি 4I1 মাইনাস 7I2 ইকুয়াল টু 0। এখন আমরা এখানে প্রথম যে ইকুয়েশন আছে, সেই প্রথম ইকুয়েশনকে 2 দ্বারা এবং দ্বিতীয় ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করি। তাহলে প্রথম ইকুয়েশনকে গুণ করলে আমরা পাবো 12I1 মাইনাস 4 গুণ 2 8I2 ইকুয়াল টু 6 দুগুণে 12। একই রকমভাবে দ্বিতীয় ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করলে আমরা পাবো 3 4 12I1 মাইনাস 3 7 21I2 ইকুয়াল টু 0। এখন আমরা যদি দুটি ইকুয়েশনকে বিয়োগ করি, তাহলে আমরা পাবো 12I1 কেটে গেল প্লাস মাইনাস, এখানে 21I1 হয়ে যাবে প্লাস, তাহলে 21 মাইনাস 8 ইকুয়াল টু 13I2 ইকুয়াল টু 12। তাহলে আমরা I2 এর মান পাবো 12 ডিভাইডেড বাই 13। এখন যদি আমরা 12কে 13 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 12 ডিভাইডেড বাই 13 ইকুয়াল টু 0.92 অ্যাম্পিয়ার। এর মানে I2 লুপ এর মধ্য দিয়ে 0.9 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে।
এখন এই I2 এর মানকে ব্যবহার করে আমরা I1 এর মান বের করতে পারবো। এই জন্য আমরা প্রথম যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে I2 এর মান হিসাবে 0.9 অ্যাম্পিয়ার বসাই। সেক্ষেত্রে আমরা পাবো 6I1 মাইনাস 4 ইন্টু 0.9 ইকুয়াল টু 6। তাহলে 6I1 minus 4 into 0.9 equal to 3.6 equal to 6. তাহলে 6I1 equal to 6 plus 3.6, তাহলে 6I1 equal to 9.6 অ্যাম্পিয়ার। এখন যদি আমরা I1 এর মান বের করতে চাই তাহলে 9.6 ডিভাইডেড বাই 6, 9.6 ডিভাইডেড বাই 6 এর মান যদি আমরা খুঁজে বের করি তাহলে আমরা পাবো 9.6 divided by 6 equal to 1.6 ampere. এভাবে আমরা কারশফের ভোল্টেজের সূত্র ব্যবহার করার মাধ্যমে সার্কিটের মধ্যে লুপের ভিতরে কারেন্টের মান বের করতে পারবো। কারশফের ভোল্টেজের সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা প্রতিটা লুপের মধ্যে কি পরিমাণে কারেন্ট আছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো এবং এর মাধ্যমে প্রতিটা কম্পোনেন্ট এর মধ্যে কি পরিমাণে ভোল্টেজ আছে সেটাও আমরা খুঁজে বের করতে পারবো। যেমন আমরা যদি 2 ওহম রেজিস্টর এর মধ্যে কি পরিমাণে ভোল্টেজ আছে সেটা খুঁজে বের করতে চাই তাহলে জাস্ট I1 এর কারেন্টের পরিমাণ এর সাথে রেজিস্ট্যান্সকে গুণ করলে আমরা সেটা পাবো। আমরা এখানে জানি I1 এর কারেন্টের পরিমাণ হচ্ছে 1.6 অ্যাম্পিয়ার, তাহলে 1.6 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 3.8 ভোল্ট বিদ্যুৎ এখানে ড্রপ হচ্ছে। তো এভাবে কারশফের সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা লুপের মধ্যে কম্পোনেন্টের ভোল্টেজ এবং কারেন্ট খুঁজে বের করতে পারি। এখন কারশফের ভোল্টেজের সূত্র খুঁজে বের করার পরে আমরা নতুন আরেকটি থিওরি সম্পর্কে জানব এবং সেটি হচ্ছে কারশফের কারেন্টের সূত্র। এই কারেন্টের সূত্র কিন্তু আমরা ইতিপূর্বে যে নোড সম্পর্কে আলোচনা করেছি তার সাথে সম্পর্কিত। কারশফের কারেন্টের সূত্র অনুসারে এখানে যে নোড আমরা দেখতে পাচ্ছি সেই নোডের ভিতরে যে পরিমাণে কারেন্ট প্রবেশ করবে এবং যে পরিমাণে কারেন্ট বের হয়ে যাবে তার পরিবর্তন এর মান কিন্তু শূন্য। মানে কারশফের সূত্র মতে একটা নোডের ভিতরে যে পরিমাণে কারেন্ট প্রবেশ করবে এবং যে পরিমাণে কারেন্ট বের হয়ে যাবে তার ফলাফল কিন্তু শূন্য হতে হবে। মানে আই ইন কারেন্ট ঢোকার পরিমাণ ইকুয়াল টু আই আউট কারেন্ট বের হওয়ার পরিমাণ। আমরা এখানে এই জাংশনে দেখতে পাচ্ছি যে I1 যে বিদ্যুৎ সেটা প্রবেশ করছে, সুতরাং এখানে I1 যোগ I2 এরা হচ্ছে জাংশনে প্রবেশ করছে এবং ইকুয়াল টু I3 হচ্ছে এখানে জাংশন থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে I1 এবং I2 বিদ্যুতের মান ইকুয়াল টু I3 বের হয়ে যাওয়া বিদ্যুতের মান সমান হতে হবে এবং এটাই হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র। তো আমরা একটি সাধারণ উদাহরণের সাহায্যে এই সূত্রের বিষয়বস্তু বোঝার চেষ্টা করি। আমাদের এখানে একটি জাংশন আছে এবং এই জাংশনের সাথে 3টি রেজিস্টর যুক্ত আছে। এই প্রথম রেজিস্টর যার নাম হচ্ছে R1 এবং দ্বিতীয় আরেকটি রেজিস্টর আছে যার নাম হচ্ছে R2 এবং সর্বশেষে আরেকটি রেজিস্টর আছে যার নাম হচ্ছে R3। এই 3টা রেজিস্টর এর মধ্য দিয়ে 3টা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। প্রথম রেজিস্টর এর মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার নাম হচ্ছে I1 এবং তার মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার এবং এই বিদ্যুৎ জাংশনের মধ্যে বা নোডের মধ্যে প্রবেশ করছে। একই রকম ভাবে দ্বিতীয় রেজিস্টর এর বিদ্যুতের নাম হচ্ছে I2 এবং এটিও নোডের মধ্যে প্রবেশ করছে এবং তার মান হচ্ছে 3 অ্যাম্পিয়ার। সর্বশেষ যে রেজিস্টর
যার নাম হচ্ছে I3 এবং সেটি কিন্তু নোড থেকে বের হয়ে যাচ্ছে এবং তার মান হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে এখানে I1 এবং I2 নোডে প্রবেশ করছে এবং I3 এর বিদ্যুৎ নোড থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এজন্য জাংশনের ইকুয়েশন লিখতে পারি। সেখানে যেহেতু I1 নোডে প্রবেশ করছে তাই সেটা হবে প্লাস I1 এবং I2 নোডে প্রবেশ করছে সেহেতু আমরা লিখতে পারি প্লাস I2 এবং যেহেতু I3 নোড থেকে বের হয়ে যাচ্ছে তাই আমরা লিখতে পারি মাইনাস I3 ইকুয়াল টু 0। এখন যদি আমরা I1, I2 এবং I3 এর মানগুলো বসাই তবে সেখানে হবে I1 হচ্ছে 2 অ্যাম্পিয়ার, I2 হচ্ছে 3 অ্যাম্পিয়ার এবং I3 হচ্ছে মাইনাস 4 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 3 যোগ 2 5 অ্যাম্পিয়ার মাইনাস 4 অ্যাম্পিয়ার ইকুয়াল টু হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তার মানে এই নোড এর মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এভাবে কারশফের কারেন্টের সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু নোডের মধ্যে কারেন্টের পরিমাণ খুঁজে বের করতে পারবো। কারশফের সূত্রগুলো জানার পরে আমরা নতুন আরেকটি থিওরি সম্পর্কে জানবো এবং সেটা হচ্ছে থেভনিনের থিওরি। এই থেভনিনের থিওরি অনুসারে আমরা যদি সার্কিটের বিভিন্ন কম্পোনেন্ট যেমন রেজিস্টর এর মধ্যে তার ভোল্টেজ এবং কারেন্টের পরিমাণ খুঁজে বের করতে চাই তাহলে আমাদের প্রতিটা কম্পোনেন্টকে আলাদাভাবে খুঁজে বের করার কোনো প্রয়োজন নাই। থেভনিন বলেন যে এজন্য আমাদের সার্কিটে যে কোনো দুটো পয়েন্টের মান জানার চেষ্টা করতে হবে এবং বাকি সার্কিটকে আসলে একটি অন্ধকার ব্ল্যাক বক্স হিসেবে চিন্তা করতে হবে। এখন সেই ব্ল্যাক বক্সের উপরে আমরা যদি থেভনিনের সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে পুরো এই ব্ল্যাক বক্সের মধ্যে কি হচ্ছে। তো এই থেভনিনের থিওরি জানার জন্য আমাদের মোট তিনটা জিনিস জানতে হবে। এদের একটা হচ্ছে থেভনিন ভোল্টেজ সোর্স, আরেকটা হচ্ছে থেভনিন রেজিস্টর এবং আরেকটা হচ্ছে লোড রেজিস্টর। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এই উদাহরণে আমাদের দুটো ব্যাটারি আছে এবং দুটো ব্যাটারির সাথে দুটো রেজিস্টর 2 ওহম এবং 4 ওহম যুক্ত আছে এবং সর্বশেষে আমাদের একটি লোড রেজিস্টর আছে যার মান হচ্ছে 15 ওহম। এই লোড রেজিস্টর অনেক কিছু হতে পারে। এটা একটা মোটর হতে পারে বা একটা লাইট হতে পারে যেটা সার্কিট থেকে শক্তি শোষণ করছে। তো আমরা থেভনিনের সূত্র অনুসারে পুরো সার্কিটকে কিন্তু একটা ব্ল্যাক বক্স আকারে চিন্তা করতে পারি এবং এখানে যে লোড রেজিস্টর আছে এই লোড রেজিস্টরকে আমরা ফোকাস পয়েন্ট হিসেবে চিন্তা করে এই লোড রেজিস্টরের মধ্যে কি পরিমাণে কারেন্ট বা ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটা জানার চেষ্টা করতে পারি। আমরা এখানে ওহমের সূত্র ব্যবহার করতে পারি কারেন্ট খুঁজে বের করার জন্য। তো ওহমের সূত্র হচ্ছে V is equal to IR। তাহলে I is equal to V divided by R। যেহেতু আমাদের এখানে দুটো ভোল্টেজ সোর্স আছে 6 ভোল্ট এবং 3 ভোল্ট তাই আমরা এই 6 থেকে 3 বিয়োগ করেছি এবং রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 2 ওহম যোগ 4 ওহম। তাহলে আমরা যদি 6 থেকে 3 বিয়োগ করি তাহলে পাবো 3 আর নিচে হচ্ছে 4 যোগ 2 6। 3 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কারেন্টের পরিমাণ পেলাম 0.5 অ্যাম্পিয়ার। 2 ওহমের যে রেজিস্টর আছে তার সাপেক্ষে ভোল্টেজের পরিমাণ হচ্ছে 6 ভোল্ট মাইনাস 0.5 ইন্টু 2। তাহলে এখানে হচ্ছে 1 ভোল্ট। তাহলে 6 ভোল্ট মাইনাস 1 ভোল্ট ইজ ইকাল টু 5 ভোল্ট। এটা হচ্ছে ভি থেভনিন। আমরা যদি রেজিস্ট্যান্স বের করতে চাই থেভনিন রেজিস্ট্যান্স তাহলে আমরা এখানে যে দুটো ভোল্টেজ সোর্স দেখতে পাচ্ছি এই ভোল্টেজ সোর্স দুটোকে আমরা যদি সরিয়ে দেই এবং তার সংযুক্ত করি তাহলে আমরা দেখতে পাবো যে রেজিস্ট্যান্সগুলো কিন্তু প্যারালালি অবস্থান করছে। 2 ওহম এবং 4 ওহম রেজিস্টর কিন্তু প্যারালালি আছে। তাই এখানে আমরা সার্কিটের প্যারালাল সূত্র ব্যবহার করতে পারি এবং এখানে হাফ যোগ ফোর্থ যদি যোগ করি 1 ডিভাইডেড বাই 2 যোগ 1 ডিভাইডেড বাই 4 তাহলে আমরা পাবো 1.33 ওহম। এই মান কিভাবে বের করতে হয় তা আমরা আগে দেখেছি। তাহলে আমরা এখানে থেভনিন ভোল্টেজ পেয়ে গেলাম ভি থেভনিন হচ্ছে 5 ভোল্ট এবং থেভনিন রেজিস্ট্যান্স পেলাম সেটা হচ্ছে 1.33 ওহম। তাহলে আমরা এখানে সার্কিটকে কিন্তু থেভনিন সার্কিটের আদলে সংক্ষিপ্ত করে অঙ্কন করতে পারি যেখানে ভি থেভনিন আছে 5 ভোল্ট আর থেভনিন 1.33 ওহম এবং লোড রেজিস্টার হচ্ছে 15 ওহম। তাহলে কিন্তু আমরা তিনটা উপকরণ যেটা থেভনিনের হিসাব করার জন্য প্রয়োজন সেগুলো কিন্তু আমরা পেয়ে গিয়েছি।
এখন যদি আমরা থেভনিনের রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে কিন্তু আমরা ভোল্টেজ ডিভাইডার সূত্র ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমাদের 15 ওহমের একটা রেজিস্টর আছে এবং 1.33 হচ্ছে থেভনিন রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স আছে। তাহলে ভোল্টেজ ডিভাইডার সূত্র অনুসারে আমরা পাবো হচ্ছে 15 ডিভাইডেড বাই 15 যোগ 1.33 ইন্টু 5। 5 হচ্ছে সার্কিটের মধ্যে কমপ্লিট ভোল্টেজ মানে থেভনিন ভোল্টেজ। আমরা ভোল্টেজ ডিভাইডার সূত্র আগে দেখেছি যে এই সূত্র ব্যবহার করে কিভাবে আমরা কোনো একটি রেজিস্টর এর ভিতরে ভোল্টেজ ড্রপ বের করতে পারি। তো এখানে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো হচ্ছে 15 ওহম রেজিস্টরের মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে 4.8 ভোল্ট। এখন আমরা সহজেই এই ভি ইজ ইকাল টু আই আর, তাহলে আই ইজ ইকাল টু ভি ডিভাইডেড বাই আর এই সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা কারেন্টের পরিমাণ বের করতে পারি। তো এখানে আমরা ভি আর হচ্ছে 4.6 ভোল্ট এবং আর হচ্ছে 15 ওহম। তাহলে 4.6 ডিভাইডেড বাই 15 ইজ ইকাল টু 0.3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 15 ওহম রেজিস্টর এর মধ্যে কারেন্টের পরিমাণ। তাহলে এভাবে আমরা 15 ওহম রেজিস্টর এর মধ্যে কি পরিমাণে কারেন্ট আছে এবং কি পরিমাণে ভোল্টেজ আছে সেটা কিন্তু আমরা সহজেই খুঁজে বের করতে পেরেছি। তো এই তো এই লেকচারে আমরা ইলেকট্রনিক সার্কিট এর সাথে সম্পর্কিত যে সকল থিওরি আছে সেগুলো সম্পর্কে জানতে পারলাম এবং এই থিওরি ব্যবহার করে কিভাবে সার্কিট ডিজাইন এর কাজে ব্যবহার করা যায় সেগুলো আমরা বাস্তবধর্মী অ্যাপ্রোচের আলোকে দেখতে পেলাম। তো পরবর্তী লেকচারে আমরা ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করার জন্য বিভিন্ন যে সকল উপকরণ আছে সেগুলো সম্পর্কে শিখব এবং এই উপকরণগুলো ব্যবহার করে কিভাবে সার্কিট ডিজাইন করতে হয় সেগুলো আমরা হাতে কলমে সার্কিট নির্মাণ করার মাধ্যমে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তাহলে 3 নম্বর লেকচারে সবার সাথে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।